প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আর টিভির সরাসরি আলোচনা অনুষ্ঠান আওয়ার ডেমোক্রেসি দেখবার জন্য। সঙ্গে আছে আমি রুবায়াত ফেরদৌস। প্রিয় দর্শক, গেল বুধবার রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যাকাণ্ডের পর আতঙ্ক বিরাজ করছে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে। মিয়ানমারের প্রত্যাবাসনের পক্ষে রোহিঙ্গাদের সংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এই রোহিঙ্গা নেতার। হত্যাকাণ্ডের পেছনে আরসাকে দায়ী করা হলেও অভিযোগ অস্বীকার করছে সংগঠনটি। এদিকে রোহিঙ্গাদের নিরাপদে এবং নাগরিকত্বের সঙ্গে মিয়ানমারে ফেরত পাঠাতে জোরালো কোনো ভূমিকা দিতে না পারলেও মুহিবুল্লাহ হত্যাকাণ্ডে বেশ সোচ্চার আন্তর্জাতিক সংস্থাগুলো। বিশেষজ্ঞদের কেউ কেউ বলছেন মুহিবুল্লাহ হত্যাকাণ্ডের ফলে বাধাগ্রস্ত হবে রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া। এই যখন অবস্থা, প্রিয় দর্শক, তখন আমরা আমাদের আলোচনার বিষয় রোহিঙ্গা ক্যাম্পে আতঙ্ক, কারণ কি আসলে। এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত আছেন, আমার সঙ্গে স্টুডিওতে এসেছেন আমার বাঁদিকে নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত কর্নেল কাজী শরীফুদ্দিন। আপনাকে স্বাগত। ধন্যবাদ। আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত আছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং রোহিঙ্গা বিষয়ক গবেষক ডক্টর রহমান নাসিরউদ্দিন। আপনাকে স্বাগত। ধন্যবাদ। আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর নিলয় রঞ্জন বিশ্বাস। ধন্যবাদ। প্রিয় দর্শক, এই অনুষ্ঠান আপনাদের, চাইলে এই আলোচনায় আপনি অংশ নিতে পারেন। এই জন্য আমাদের টেলিভিশনের পর্দায় দেখানো নাম্বারে আপনার পরিচয় দিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে পারেন, আপনার প্রশ্ন জানাতে পারেন কিংবা মতামত দিতে পারেন, লিখতে পারেন আর টিভির ফেসবুকেও। আমরা যাচ্ছি মূল আলোচনায়। প্রথমে কর্নেল, আপনাকে দিয়ে শুরু করতে চাই। যে বুধবারের ঘটনা যেটা ঘটে গেল মুহিবুল্লাহ সম্পর্কে, বলা হচ্ছে যে আরসা, তার ভাই সরাসরি আরসার নামই বলেছে, কিন্তু সংগঠনটি আবার অস্বীকারও করেছে। আবার পুলিশের তদন্ত পক্ষ থেকে বলা হচ্ছে যে আরসার বিষয়টা বিবেচনা নিয়েই আসলে চিন্তা করা হচ্ছে, এবং তারা বলছে ঠিক আরসা না, আরসার নাম ব্যবহার করে কেউ কেউ কাজ করছেন। তো একটু যদি বলেন যে আপনি নিশ্চয়ই খোঁজখবর রাখছিলেন এই ঘটনার, আপনি কিভাবে দেখছেন নিরাপত্তার দিক থেকে? ধন্যবাদ। আজকে RTV চ্যানেল থেকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আজকে এই সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় আজকে এই রোহিঙ্গা নেতার হত্যার বিষয়টি, যেটা নিয়ে শুধু বাংলাদেশ নয়, সমগ্র বিশ্বর যারা মনিটর করেন তারাও নড়েচড়ে বসছেন, এবং বাংলাদেশের জন্য ঘটনাটা একটু বিব্রতকর, যেহেতু ঘটনাটা বাংলাদেশে বসেছে। তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মায়ের মতো স্নেহ দিয়ে যাদের এখানে আশ্রয় দিয়েছেন, সেখানে বাংলাদেশের নির্দেশে বা বাংলাদেশের কোনো প্রকারে আশ্রয় প্রশ্রয় এই ধরনের দুর্ঘটনা ঘটবে, এটা ভাবার কোনো সুযোগ নাই। ইন্টারন্যাশনাল গেম, ডার্টি পলিটিক্স বা সিকিউরিটির পক্ষ থেকে অনেকেই এই দৃষ্টিকোণ থেকে ওই ঘোলা পানিতে মাছ শিকার করার মতো করতে চেষ্টা করছেন। আর এই মুহূর্তে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশের বাইরে যে জাতিসংঘ সম্মেলনে আছেন, এটা উনি দেশে এই মুহূর্তে উপস্থিত ছিলেন না, সে কারণেও একটা আলোচনার বিষয় হিসেবে মানুষের একটা ইম্পর্টেন্ট ইস্যু। বাট আমাদের জিনিসটা দেখতে হবে, ঘটনা এবং দুর্ঘটনা যে কোনো সময় যে কোনো স্থানে ঘটতে পারে। আমাদের এই রোহিঙ্গা ক্যাম্পের দিকে যদি আমরা তাকাই, এখানে দীর্ঘদিন ধরে অলমোস্ট 11 লাখ রোহিঙ্গা আমাদের এখানে অবস্থান করছেন। জি, এদের ভিতরে অনেকগুলো গ্রুপ আছে, যার একটা আরসা গ্রুপ, আল ইয়াকিন গ্রুপ, বা এখানে আছে রকি বাহিনী, শুক্কুর বাহিনী, আব্দুল হাকিম বাহিনী, সাদ্দাম গ্রুপ, জাকির বাহিনী, মুন্না গ্রুপ, নবী হোসেন গ্রুপ। তা মেনলি এখানে ডিল করা হচ্ছে আরসা এবং আল ইয়াকিন গ্রুপ, যাদের সংগঠনের লোকজন বাংলাদেশেও আছে, মিয়ানমারে আছে। কিন্তু কেন, এই উত্তরটি খোঁজা দরকার, কেন তাকে হত্যা করা হলো? আপনি দেখেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশন কিন্তু স্পষ্ট করে বলেছেন যে কেবল সুষ্ঠু তদন্ত কিংবা বিচারই যথেষ্ট না, কেনটা দরকার, যে কেন মুহিবুল্লাহকে খুন হতে হলো আসলে, ওয়াইটার অ্যান্সার দরকার আসলে। বিশ্বের যখন কোনো ঘটনা ঘটে যায়, তারপরে আমরা ওয়াই নিয়ে চিন্তা ভাবনা করি। এই রোহিঙ্গাগুলো যে তাদের নিজ দেশ ছেড়ে এসে আমাদের দেশে অবস্থান করছে, আমরা তাদের এখানে থাকার ব্যবস্থা করে দিয়েছি, কেন তারা এখানে এসেছিল এটাও তো স্পষ্ট কোনো জবাব নাই। যদি আন্তর্জাতিক বিশ্লেষণের ক্ষেত্রে আমরা দেখতে যাই যে এখানে মুহিবুল্লাহ 1 নম্বর ক্যাম্পের D8 এলাকায়, যেখানে তাকে হত্যা করা হয়েছে, আপনি যদি ক্যাম্প সম্বন্ধে একটু বিশ্লেষণ করেন, এই ক্যাম্পের ছোট ছোট গ্রুপগুলো তারা রাতের অন্ধকারে চায় নিজস্ব নিয়ন্ত্রণ দখল করতে, এবং এরা
স্থানীয়ভাবে তাদেরকে বলা হয় সন্ত্রাসী বা ডাকাত, যারা ইভেন ওখানে এনজিও কর্মীকে তারা বন্দি করে তারা সেই টাকা দাবি করছে বিভিন্ন সময়, তারা ওখান থেকে মারামারি করছে, ব্যক্তির স্বার্থের বাইরে তারা আসতে পারছে না। তা সেই আরসা বা ইয়াকিন গ্রুপ, যেটা তার ছোট ভাই হাবিবুল্লাহ বারবার বলছেন, জি। আবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন উনি বারবার পর্যন্ত যাচ্ছেন যে কেন মারা হলো, আপনি যে কোশ্চেনটা করেছেন। জি। আবার কাতার এবং সৌদি আরব ভিত্তিক যে প্রকাশটা এসেছে, তারা কিন্তু বাংলাদেশের পক্ষে এসেছে, যে আমরা সাথে সাথে তার দায়িত্ব নিতে পেরেছি। ওখান থেকে ক্যাম্পে সেলিম, লম্বা সেলিম নামে একজনকে গ্রেপ্তারও করা হয়েছে। জি। আমাদের যারা আইন শৃঙ্খলা বাহিনী তারা তড়িৎ দায়িত্ব নিয়েছেন, বাট রাতের অন্ধকারে তাদের ব্যক্তি স্বার্থ উদ্ধারের জন্য প্রত্যেকটা গ্রুপ বা প্রত্যেকটা লিডারের কিছু অপোনেন্ট থাকে। ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে না উঠলে তাদেরকে আশ্রয় প্রশ্রয় দেওয়া খুব কষ্টকর। থ্যাংক ইউ কর্নেল, আপনি সঙ্গেই থাকুন, আমি আরো প্রশ্ন উত্তর নিয়ে আপনার কাছে ফিরে আসবো। ডক্টর রহমান নাসির, আপনি যদি বলেন, আমরা জানি যে আপনি এই বিষয়ে নিয়ে কাজ করছেন এবং খোঁজ খবর রাখছিলেন, যেটা আমি একটু আগে বললাম যে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার মিশেল বাশলেতে স্পষ্ট করে বলেছেন যে হত্যাকারীদের খুঁজে বের করা কিংবা গ্রেপ্তারই যথেষ্ট না, মহিবুল্লাহ হত্যার পেছনের উদ্দেশ্য কী ছিল সেইটি স্পষ্ট করা জরুরি এবং এটা দ্রুত, পূর্ণাঙ্গ এবং স্বাধীন তদন্ত চালানো উচিত। এর তাৎপর্য কি আসলে, এই কেনটি খোঁজা হচ্ছে, আপনার বিশ্লেষণ কি মনে হয় যে কেন তাকে খুন হতে হলো? ধন্যবাদ রুবায়েত। আমি যেভাবে শুরু করব বা যেভাবে আমি কথাটা বলতে চাই সেটা হচ্ছে, প্রথমত আমি একটা জায়গায় আমি একটু ক্লিয়ার করতে চাই যে রোহিঙ্গা ক্যাম্পকে এই যে নানান দল উপদল, নানান সন্ত্রাসী গোষ্ঠীর একটা জায়গা হিসাবে প্রজেকশনের যে একটা প্রচলিত রীতি, আমি মনে করি এটা পুরোপুরি সত্য নয়। কারণ এখানে 11 লক্ষাধিক রোহিঙ্গা বসবাস করে ক্যাম্পগুলোতে, 34টা ক্যাম্পে, কিন্তু এর মধ্যে যারা এ ধরনের দুষ্কর্মের সাথে লিপ্ত তাদের সংখ্যা কিন্তু খুবই নগণ্য, একেবারে কম অ্যামাউন্ট। কিন্তু তারপরেও তারা একটা ডমিনেন্ট একটা জায়গা তাদের আছে, এবং মহিবুল্লাহর হত্যাকাণ্ডের মধ্য দিয়ে সেটা নতুন করে সামনে আসছে। আপনি যে প্রশ্নটা করেছেন সেটার উত্তর আমি এভাবে দেব, জাতিসংঘের জায়গা থেকে সেটা জরুরি, জাতিসংঘের জায়গা থেকে সেটা চাওয়া হতে পারে কয়েকটা কারণে। একটা কারণ হচ্ছে, বাংলাদেশ শুরু থেকে রোহিঙ্গা সমস্যাটাকে সমাধানের জন্য যে পলিসিটা নিয়ে সামনে আগাচ্ছে বা যেভাবে কাজ শুরু করেছে সেটা হচ্ছে প্রত্যাবাসন, তাদেরকে, রোহিঙ্গাদেরকে আরাকানে ফিরিয়ে দেওয়া বা মিয়ানমারে ফেরত পাঠানো। কিন্তু এই ফেরত পাঠানোর বিপক্ষে যে পয়েন্টগুলো কাজ করে সেগুলো হচ্ছে যে মিয়ানমারের একটা ন্যারেটিভ হচ্ছে, মিয়ানমার বারবার টাইম এন্ড এগেইন বলার চেষ্টা করেছে যে রোহিঙ্গারা হচ্ছে সন্ত্রাসী, বাংলাদেশ এই আরসাকে আশ্রয় দিয়েছে এবং এই রোহিঙ্গাদের মধ্যেই আরসা আছে, এই ধরনের যে কথাগুলো বলছে মিয়ানমার। তো সেটাই কিন্তু আমরা যদি কন্টিনিউয়াস এটা বলতে থাকি, এখানে আরসা আছে, আল ইয়াকিন আছে, অন্যান্য গ্রুপগুলো আছে, তাহলে কিন্তু মিয়ানমারে সেই কথাটাই প্রমাণিত হয়। জাতিসংঘের জায়গা থেকে যে একটা আন্তর্জাতিক কমিউনিটির কাছে একটা জায়গা, তা বাংলাদেশের অবস্থান ক্লিয়ার করার জন্য সেটা দাবি করাটা জরুরি। কিন্তু আমি মনে করি সেটা হচ্ছে, আপনাকে একটা বিষয় ক্লিয়ার করি, এখানে আল ইয়াকিন এবং আরসা মূলত একই। কারণ আরসা হচ্ছে মিয়ানমারে, বাংলাদেশে তারা আল ইয়াকিন নামে পরিচিত। আমি ওদিকে যাচ্ছি না, কিন্তু আমি যে পয়েন্টটা বলতে চাই, আপনি যেটা বলেন সেটা আমি স্পষ্ট করার চেষ্টা করছি যে আমাদের আর্ম পুলিশ ব্যাটালিয়নের যিনি অধিনায়ক এবং পুলিশ সুপার নাইমুল হক, তিনি আবার এটাকে অস্বীকার করছেন যে বাংলাদেশে আরসা কিংবা আল ইয়াকিন নামে কোনো জঙ্গি সংগঠনের তৎপরতা নেই। কর্নেল কিন্তু বললেন যে এরকম সংগঠন আছে। আমি এইটাকে স্বীকার করে নেওয়ার মধ্যে আবার যে অন্য বিপদে আমরা পড়ব কিনা সেই বক্তব্য আছে। আমি যে পয়েন্টটা বলতে চাই সেটা হচ্ছে, রাষ্ট্রের পক্ষ থেকে যদি রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী সংগঠন আছে সেটা স্বীকার করা হয়, তাহলে তো আসলে আমরা মিয়ানমারের ন্যারেটিভসটাকে স্বীকার করছি। আমি এই জন্য কথাটাকে এভাবে বলতে চাই যে 11 লক্ষ রোহিঙ্গার মধ্যে 11 লক্ষ মানুষকে যদি আপনি একটা জায়গায় রাখেন, তাদের মধ্যে যেমন সবাই যে একেবারে সৎ এবং নিরীহ মানুষ, এটা মনে করার কোনো কারণ নাই। এদের মধ্যেই চোর আছে, ডাকাত আছে, দুষ্কর্মকারী, দুষ্কৃতকারী থাকতে পারে। আমি বলছি মহিবুল্লাহর হত্যাকাণ্ডের মধ্য দিয়ে এটা অস্বীকার করার কোনো কারণ নাই, মহিবুল্লাহকে খুন করা হয়েছে, পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তা যারা হত্যা করেছে এরকম একটা দুষ্কৃতকারী গোষ্ঠী যেখানে আছে, এটা তো অস্বীকার করার কিছু না। তার মানে এই নয় যে রোহিঙ্গা ক্যাম্পে আরসা না, কিন্তু প্রশ্নের উত্তর পাওয়া যাচ্ছে না। কি অর্জন করতে চায় যারা তাকে হত্যা করলো, এর মধ্য দিয়ে তারা কি অর্জন করতে চায় আসলে?
এইটা আপনি যে প্রশ্নটা করেছেন জি। আগে, তার সাথে এই প্রশ্নের আলাদা প্রশ্ন। এই প্রশ্নের উত্তরটা আমি এভাবে দেব যে মনে রাখতে হবে যে প্রত্যাবাসন বিরোধী একটা চক্র কিন্তু আছে, যে কারণে 2018 সালে 19 সালে যে 2 দফা প্রত্যাবাসন উদ্যোগ নেওয়া হয়েছিল, সেই উদ্যোগটা কিন্তু ব্যর্থ হয়েছে। এটা হচ্ছে একটা পয়েন্ট। আর একটা পয়েন্ট হচ্ছে মুহিবুল্লাহ রোহিঙ্গাদের একটা মানে একজন নেতা হিসেবে বিশ্বব্যাপী আন্তর্জাতিক কমিউনিটির কাছে, আন্তর্জাতিক সাহায্য সংস্থার কাছে এবং বাংলাদেশ সরকারের কাছে, সবার কাছে এবং সাধারণ রোহিঙ্গাদের কাছে একটা মানে একেবারে অবিসংবাদিত নেতা হয়ে উঠছে। ফলে এখানে নেতৃত্বের একটা কোন্দল আছে, আধিপত্য বিস্তারের একটা কোন্দল আছে, এবং আপনি জানেন যে ক্যাম্পকে কেন্দ্র করে কিছু অবৈধ অর্থনীতির কিছু ব্যাপার স্যাপার আছে। সুতরাং এই মুহিবুল্লাহকে হত্যার মধ্য দিয়ে বেনিফিশিয়ারি কারা হচ্ছে, কারা হবে, তারাই এই মুহিবুল্লাহকে হত্যা করেছে, এটা আমরা প্রাথমিকভাবে অনুমান করতে পারি। এটা হচ্ছে আমার মানে জি, আপনি সঙ্গেই থাকুন। ডক্টর নিলয়, আপনি যদি একটু বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক, আপনি বিষয়টি খোঁজ খবর রাখছিলেন। যে প্রশ্নের উত্তর আমরা খুঁজছিলাম, আন্তর্জাতিক সম্প্রদায় খুব উদ্বেগ ব্যক্ত করেছে। মহিবুল্লাহ নেটওয়ার্ক সম্পর্কে আমরা জানি, তার এক আহ্বানে কিন্তু আমরা জানি যে কয়েক লক্ষ রোহিঙ্গা কিন্তু একটা বিশাল সমাবেশ করেছিল মুহূর্তের মধ্যে। তার এই নেটওয়ার্ক আছে, এই রোহিঙ্গাদের উপর তার সেই নিয়ন্ত্রণটি রয়ে গেছে। তো এই হত্যাকাণ্ড আমাদের প্রত্যাবাসনকে পিছিয়ে দেওয়া সহ কি হতে পারে, তাৎপর্য কোথায় যেতে পারে এটা, ডক্টর নিলয়? ধন্যবাদ আপনাকে। আমি আমাদের দুজন শ্রদ্ধেয় সহালোচকের বক্তব্য এখানে শুনছিলাম আর কি। তারা অনেকগুলো বিষয়ে এখানে আনার চেষ্টা করেছেন। একটা জায়গা হচ্ছে যে কক্সবাজার, বৃহত্তর কক্সবাজার অঞ্চলে বা যে জায়গাগুলোতে ক্যাম্পগুলো, নতুন ক্যাম্পগুলো পার্টিকুলার 2017 পরে স্থাপিত হয়েছে, সেই জায়গাটি আমি যদি বলি বাংলাদেশের মানে ভূতাত্ত্বিক জায়গা থেকে বা ভূ রাজনৈতিক জায়গা থেকে একটু গুরুত্বপূর্ণ জায়গা। এবং তারপরে এই ছোট এবং ক্ষুদ্র একটি জায়গায় যখন এত মানুষের আগমন ঘটেছে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে, মায়ানমারের যে জনগণ যারা রোহিঙ্গারা এসছে, এবং যেহেতু সেই জায়গাটি আমাদের সমুদ্র সীমার কাছে বিভিন্ন রুট হিসেবে তারা পরিচিত, সেটা আমরা যদি বলি ড্রাগ এর কনটেক্সট থেকে বা হিউম্যান ট্রাফিকিং এর কনটেক্সট থেকে। সো আপনি যদি এই প্রকৃতিটা দেখেন এই ভূ রাজনৈতিক জায়গার, সুতরাং সেখানে কিছুটা ভোলেটাইলিটি বা কিছু ধরনের এই ধরনের যে অপরাধ কার্যক্রম থাকবে বা থাকার সম্ভাবনা তৈরি হবে হঠাৎ করে এত মানুষ থাকার কারণে। এবং সেখানে এই ধরনের যে যে পূর্ব থেকে যে ধরনের বিষয় হিউম্যান ট্রাফিকিং এবং ড্রাগ ট্রাফিকিং এর কারণে জড়িত, তো সেই জায়গাটাকে আমরা কিন্তু দেখি যে এক ধরনের উত্তপ্ত অবস্থা কিছুটা রয়েছে। কিন্তু তারপরেও একই সাথে এটাও চিন্তা করতে হবে যে 2017 পরের থেকে এটা বাংলাদেশের সেরকম একটা জায়গা, যেই জায়গাটা সবচাইতে বেশি নিরাপত্তা বাহিনীর উপস্থিতি সেখানে রয়েছে। বিভিন্ন ধরনের নিরাপত্তা বাহিনীর যারা এজেন্সি রয়েছে, পুলিশ থেকে শুরু করে এপি বাহিনী থেকে শুরু করে সবকিছু। কিন্তু তারও কিছুটা প্রকৃতি রয়েছে যে আমরা জানি যে সন্ধ্যার পরে ক্যাম্পের কি অবস্থা হয়। এই সবকিছু মিলে এই কনটেক্সটটা আমাদের একটু বোঝা জরুরি, যে কেন হঠাৎ করে কক্সবাজার উখিয়া ক্যাম্প এলাকায় নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আজকে আমরা কথা বলছি। কারণ যে কোনো মৃত্যু অনেক বেশি পরিমাণে আমাদেরকে চিন্তা করতে শেখায় বা ভাবায়, বা এই ধরনের মৃত্যুর কথা। এবং সেখানে মুহিবুল্লাহর মতো একজন রোহিঙ্গাদের যিনি নেতা হয়েছেন, তার মৃত্যু অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ বলে আমরা অবশ্যই মনে করি। সো এখন কয়েকটি বিষয়, মানে এর ভূ রাজনৈতিক গুরুত্ব যেমন করে গুরুত্বপূর্ণ, একই সাথে এটাও গুরুত্বপূর্ণ যে তিনি আসলে রোহিঙ্গাদের কোন দাবিটি নিয়ে আসলে বিশ্ব রাজনীতিতে, বিশ্ব নেতৃবৃন্দের সামনে এবং বাংলাদেশেও তিনি তার অবস্থানটি নিয়েছিলেন। তো সেটা মোটামুটি আমরা যেটা দেখি যে মিডিয়ার মাধ্যমে বা তার যে বিভিন্ন বক্তব্য মিডিয়ায় প্রচারিত হয়েছে, সের মাধ্যমে যে তিনি প্রত্যাবাসনের পক্ষের একটি জায়গায় রয়েছে। এবং খুবই ক্লিয়ারলি, যেটা আমরা সাধারণত নন স্টেট সিটিজেন যাদেরকে আমরা বলি, বা যেমন আমরা এর আগে উর্দু স্পিকিং কমিউনিটির মধ্যেও দেখেছি, তাদের মধ্যে এক ধরনের বিভাজন তৈরি হয়েছে, যে কেউ পাকিস্তানে ফিরে যেতে চায়, কেউ বাংলাদেশে থাকতে চায়। এই নিয়ে আমরা মহামান্য হাইকোর্টের রুল দেখেছি। রোহিঙ্গাদের মধ্যেও কিন্তু এই বিভাজনটা তৈরি হয়েছে, যে আসলে তারা কি সকলে ফিরে যেতে চান কিনা। এবং শুধু নাসির স্যার বলছিলেন যে 2018-19 বিভিন্ন সময় কিন্তু এটার এই যে প্রচেষ্টা নেওয়া হয়েছিল, সেটাও কিন্তু ব্যাহত হয়েছে। তো উনি একজন পপুলার নেতা হিসেবে আবির্ভূত হয়েছেন, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু এটাও বুঝতে হবে যে একজন যখন জনপ্রিয় হয়ে ওঠেন, তার যে বিভিন্ন জায়গা থেকে যে ভিন্ন বা বিরোধী দলগুলো তৈরি হয়, এখন সেই নিরাপত্তা জায়গা থেকে যদি আমরা দেখি, তাহলে অবশ্যই যে ক্যাম্পের নিরাপত্তা সিচুয়েশন নিয়ে প্রশ্ন করা যেতে পারে, এবং তার নিজের নিরাপত্তা সম্পর্কিত ধারণা, সেই সম্পর্কিত ধারণা তার পরিপূর্ণভাবে ছিল কিনা, সেই বিষয়গুলো আসতে পারে। প্রত্যাবাসন, আপনার যে মূল যে প্রশ্নের জায়গাটি ছিল, প্রত্যাবাসনের কি ডক্টর নিলয়, আপনি সঙ্গেই থাকুন, আমি ফিরে আসবো। একজন দর্শক যুক্ত হয়েছে, তার ফোনটি নিয়ে আমরা আপনার কাছে ফিরে আসবো। প্রিয় দর্শক, কে বলছেন এবং কোত্থেকে বলছেন, পরিচয় দিয়ে আপনার
প্রশ্নটি উত্থাপন করুন। কে বলছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি ময়মনসিংহ থেকে কাজী ফরিদ আহমেদ পলাশ বলছিলাম। জি বলুন। আমার প্রশ্ন হলো যে বাংলাদেশে অন্তর্দ্বন্দ্বের কারণে একজন মাত্র রোহিঙ্গা হত্যা হলো, একজন মাত্র রোহিঙ্গা নিহত হলো তাদের অন্তর্দ্বন্দ্বের কারণে, কিন্তু যখন হাজারো হাজারো রোহিঙ্গাকে নির্মম ভাবে হত্যা করা হলো, কেটে কেটে টুকরো করা হলো, তপ্ত তেলের মধ্যে ভাজা হলো, ফুটবল খেলা হলো তাদের লাশের টুকরো দিয়ে, তখন জাতিসংঘ কোথায় ছিল? তখনও মানবতাবোধ কোথায় ছিল? আর তখন এই টক শুতে সেইভাবে গুরুত্ব সহকারে আন্তর্জাতিকভাবে সেই আলোচনাগুলো হয়েছে কিনা? আর এখন যেভাবে সেই আলোচনা হচ্ছে, সেই আলোচনার পিছনে আসলে কোনো ষড়যন্ত্র আছে কিনা সেটা আমরা জানতে চাই। আর যদি সত্যিকার অর্থে মানবতাবোধ কাজ করে থাকে, তাহলে আজকে পর্যন্ত কেন ওই রোহিঙ্গা হত্যা নিয়ে সারা বিশ্বে কথা, আন্তর্জাতিক নেতৃবৃন্দরা, জাতিসংঘরা সেই প্রশ্ন কেন তোলে না? এটাই আজকে আপনাদের। জি জি, অনেক অনেক ধন্যবাদ। আপনার গলার যে সুর এবং স্বর সেটা আমরা ধরতে পেরেছি। আপনি সঙ্গেই থাকুন, আশা করি এর বিস্তার আমাদের আলোচকরা করবেন। ডক্টর নিলয়, আপনি যদি কন্টিনিউ করেন। যে জায়গাটায় ছিলাম আর কি, যে যেহেতু এখানে অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক দুটি জায়গায় আমাদের কাছে গুরুত্বপূর্ণ, সুতরাং প্রত্যাবাসনের জায়গায় মানে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে শুধুমাত্র রোহিঙ্গাদের একজন নেতার এই আকস্মিকভাবে হত্যাকাণ্ডের শিকার হওয়া প্রত্যাবাসনকে ঠিক কতখানি প্রভাবিত করবে, এর থেকে প্রত্যাবাসনের জায়গাটা অনেকখানি নির্ভর করে আসলে মায়ানমারের যে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং সরকারের যে অবস্থান, সেই জায়গা থেকে কতখানি আসলে আন্তর্জাতিক সম্প্রদায় মায়ানমারের রাষ্ট্রকে, তার সরকারকে কনভিন্স করতে সক্ষম হবে যে আসলে প্রত্যাবাসন করা প্রয়োজন এবং রোহিঙ্গারা মায়ানমারের নাগরিক। অনেক ধন্যবাদ, সঙ্গে থাকুন। কর্নেল, আপনি যদি একটু বলেন যে আমাদের দর্শকের প্রশ্নের উত্তরটি নিয়ে যে তিনি একটা ক্ষোভ দেখিয়েছেন, এবং আজকে আমার কাছে যে কাগজগুলো আছে সেখানে বলা হচ্ছে যে মহিবুল্লাহ খুনের ঘটনায় যুক্তরাজ্য সহ কয়েকটি দেশ, জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ বিভিন্ন সংস্থা নানান ধরনের প্রতিক্রিয়া দেখিয়েছেন। তো মিয়ানমারে তারা যখন এরকম অত্যাচারিত, নিপীড়িত হচ্ছিলেন, পারসিকিউশনের শিকার হচ্ছিলেন, এবং অনেক সময় বলা হচ্ছে এক ধরনের জেনোসাইড হচ্ছিল, তখন এই সম্প্রদায়ের প্রতিক্রিয়াটা কেমন ছিল, এই প্রশ্ন তিনি রেখেছেন আসলে। এবং তারা ফিরে যাওয়ার ব্যাপারেও খুব উদ্যোগ নিচ্ছেন বলেও আমাদের দর্শক মনে করছেন, সেটা দেখতে পাচ্ছেন না। আমি অত্যন্ত আনন্দিত যে আমাদের দর্শক মহোদয় যে কোশ্চেনটা করেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সমালোচিত। পৃথিবীর কোনো মৃত্যুই, অনাকাঙ্ক্ষিত মৃত্যুই কারোর জন্য সুখকর বয়ে আনে না। আর আইন বহির্ভূত কোনো হত্যাকাণ্ড কোনো রাষ্ট্র, ধর্ম, জাতি বা বিশ্বের জন্য কল্যাণ বয়ে আনতে পারে না। তো সম্প্রতি বিশ্বে আমাদের এই শুধু রোহিঙ্গা না, পার্শ্ববর্তী অনেক কান্ট্রিতে দুর্ঘটনা ঘটার পরে আমাদের দেশ এবং বহির্বিশ্ব, জাতিসংঘ সংস্থা অ্যাজ ওয়েল অ্যাজ যে মানবাধিকার সংগঠনগুলো সব জায়গায় ভূমিকা রাখছেন। বাট ভূমিকা রাখার সাথে সাথে আমাদের কিছুটা লিমিটেশন আছে, সীমাবদ্ধতা আছে। আমাদের কাছে যখন রোহিঙ্গারা এসেছে, আমরা আমাদের সাধ্যনদীর তাদেরকে এখানে আশ্রয় দিয়েছি, আমাদের সাধ্যমতো তাদের আপ্যায়ন করছি। জাতিসংঘ বিভিন্ন পক্ষ থেকে তাদের এখানে রিফিউজি হিসাবে ডিক্লেয়ার করতে চাচ্ছে, যেটা আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী স্টেটে বলেছে নো। বিভিন্ন সময় তারা রোহিঙ্গার অধিকার সম্বন্ধে আমাদের দেশকে এটা চাপিয়ে দেওয়ার চাচ্ছে। আমাদের যারা নেতৃত্ব, কর্তৃত্ব এবং দেশ পরিচালনা করছেন তারা বলছেন নো, ফর দ্য টাইম বিং দে আর হিয়ার। এবং কোন কোন সংস্থা মনে করছেন যে আত্মীকরণ, যে তাদের ফিরে যাওয়ার দরকার নাই, বাংলাদেশেই তারা রয়ে যাবে, এই ব্যবস্থার জন্য তারা প্রস্তাব দিচ্ছে। সমস্যা সমাধানের একটাই পথ, তাদেরকে ফেরত যেতেই হবে এবং তারা যাবে, এবং সেটা আলোচনার মাধ্যমেই যাবে। এটা শুধু সময়ের ব্যাপার। আজকে স্থান, কাল, পাত্র হিসাবে বিভিন্ন দেশ তাদের ব্যক্তিগত স্বার্থের জন্য বিভিন্ন সময় বিভিন্ন কথা বলছেন। আজকে কিন্তু কর্নেল, একটা জিনিস যদি বলেন, যেটা আমাদের ডক্টর নিলয় খুব রাইটলি পয়েন্ট আউট করেছেন, যে ক্যাম্পগুলো তো একটা নিরাপত্তা বলয়ের মধ্যে থাকে, সেখানে নানান ধরনের আমাদের বাহিনীগুলো থাকে, তাদের গোয়েন্দা তথ্য থাকার কথা। তো মহিবুল্লাহ তো ঠিক সাধারণ না, রোহিঙ্গাদের মধ্যে একটা নেতা হয়ে উঠছিলেন, নিশ্চয়ই তার ব্যাপারে খোঁজখবরও রাখা হচ্ছিল। তো এইরকম একটা হত্যাকাণ্ড ঘটে গেল, আমি জানি না এটা এক ধরনের আমাদের গোয়েন্দা ব্যর্থতাও কিনা, আসলে তথ্য খবর আমরা কিছু পেলাম না। ভেরি ইম্পর্টেন্ট। এর আগে দু একটা হত্যাকাণ্ড হয়েছে, সেটা আমরা দেখেছি, ক্রস ফায়ার, কোট আনকোট এরকম হয়েছে, কিন্তু এইটা বোধহয় একটু ডিফারেন্ট আসলে। তো সেই জায়গা থেকে আমাদের
একটু খোঁজ খবর নেওয়ার দরকার এটা আছে কিনা? উত্তর কিন্তু আমার যে দর্শক ভাই যে কোশ্চেনটা করেছেন জি। উনিই কিন্তু দিয়েছেন। যেখানে একটা থেকে একটার পরিবর্তে দুইজন লোক আসে সেখানে মতানৈক্য থাকাটা স্বাভাবিক। বাংলাদেশে 11 লক্ষ প্রায় রোহিঙ্গা এখানে বসবাস করছেন, এই ভিতরে বিভিন্ন গ্রুপ থাকতেই পারে। আপনি প্রথমে একবার বলেছিলেন যে কর্নেল এটাকে আরসা বা আল ইয়াকিনকে বাহিনী বা গ্রুপ বলে বলেছে। আমি কিন্তু বারবার মেনশন করছি ব্যক্তিগত মানুষ তাদের ব্যক্তি স্বার্থ উদ্ধারের জন্য সন্ত্রাসী গ্রুপ, যেমন ওইখানে 1 এবং 2 নম্বর ক্যাম্পের পাশে একটা বালুর মাঠ আছে, জি। যেটা সন্ধ্যার পরে তারা কখনো আরামের জন্য, বিশ্রামের জন্য, আলোচনার জন্য বা প্লেজারের জন্য, আনন্দের জন্য সেখানে সম্মেলন করে থাকে। এখানে সবসময় আমার ওখানে যে আইন শৃঙ্খলা বাহিনী আছে তাদের কড়া দৃষ্টি আছে। তা কড়া দৃষ্টি থাকার পরও মহিবুল্লাহ আলোচিত কেন? কারণ ডোনাল্ড ট্রাম্প যখন প্রেসিডেন্ট ছিলেন তখন উনি তার সঙ্গে গিয়েও দেখা করেছেন, উনি এখান থেকে ফেরত যাওয়ার জন্য সোচ্চার ছিলেন। বাট আমি কিন্তু এটাতে কখনোই বিশ্বাস করি না যে আজকে মহিবুল্লাহ মারা যাবে সেজন্য রোহিঙ্গা প্রত্যাবর্তন আলোচনা ভেসে যাবে বা রোহিঙ্গা প্রত্যাবর্তন আলোচনা আমাদের স্থিমিত হবে। না, কর্নেল, যে প্রশ্ন আমরা করছিলাম সেটা হচ্ছে যেহেতু রোহিঙ্গা বলা হচ্ছে এক ধরনের পরিকল্পিত হত্যাকাণ্ড, তার মানে একটা ছক কাটা হয়েছিল, মহিবুলকে চোখে চোখে রাখা হচ্ছিল, তাকে ফলো করা হচ্ছিল এবং 20 জনের একটা গ্রুপ আসলো। তো এগুলা কি কোনো খোঁজ খবর আমরা পেলাম না আগে থেকে? এইটা বলবার জন্য আসলে এটা হচ্ছে তাদের রোহিঙ্গা দিয়েই রোহিঙ্গাকে হত্যা করা হয়েছে, বাঙালির কোনো ইনভলভমেন্ট কিন্তু নাই। জি। আমরা সিকিউরিটির দায়িত্বে আছি, কিন্তু একটা পরিবারের স্বামী স্ত্রী যখন বসবাস করে ঘরের ভিতর কিন্তু শৃঙ্খলা বাহিনী যায় না, বাট শৃঙ্খলা বাহিনী ওটা মনিটর করার দায়িত্ব। তা ঠিক এমনি করেই জি। সে যেহেতু একজন লিডার ছিল, সে তার নিজস্ব অ্যাক্সেসটা সবসময় এক্সাজারেট করতো। এখান থেকে মিটিং করতেন, এখান থেকে এটা করতেন, সেটা করতেন, আলোচনা করতেন, সমালোচনা করতেন, এবং কাদের নিয়ে করতেন? যাদের নিয়ে করতেন তারাই তো রোহিঙ্গা, এবং দুর্ঘটনা কিন্তু রোহিঙ্গা দিয়েই ঘটেছে। তো এখানে আজকে জাতিসংঘ জি। বা এই আমেরিকার যে আমার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি বিল ক্লিনটন, উনি যে বলেছেন যে এটা তদন্ত খুঁজে দেখতে হবে। আমার সম্মানিত আলোচকবৃন্দ কিন্তু বলেছেন যে স্টেক হোল্ডার বা বেনিফিট হোল্ডার কারা, তাদেরকে আমরা ফিঙ্গারিং বা পয়েন্টিং আউট করতে পারি। বাট এই দৃষ্টিকোণ থেকে আমাদের এখনো সময়ের ব্যাপার, যে কোনো মৃত্যুই এটা দুর্ঘটনা, জি। আইন বহির্ভূত অনেক হত্যাকাণ্ড। ধন্যবাদ কর্নেল শরীফ, আপনি সঙ্গেই থাকুন। ডক্টর রহমান, আপনি যদি বলেন যে নিরাপত্তার দিক থেকে কর্নেল শরীফ যেরকম স্বামী স্ত্রীর অ্যানালজি, এটাকে রোহিঙ্গাদের ক্ষেত্রে আদৌ কি খাটে কিনা, আসলে জুৎসই হলো কিনা, লাকসই হলো কিনা? ধন্যবাদ রুবায়েত। আমি দর্শকের প্রশ্নটার উত্তরটা একটু টু দ্য পয়েন্ট দিতে চাই। প্রথমত হচ্ছে মহিবুল্লাহ হত্যাকাণ্ডের পরে আন্তর্জাতিক সম্প্রদায় যেভাবে আসলে এটা নিয়ে কথা বলছে এবং রোহিঙ্গাদেরকে রাখাইনে যেভাবে 2017 সালে হত্যা করা হয়েছে, জেনোসাইড করা হয়েছে, এইটা নিয়ে বলেছেন কিনা, আমরা কিন্তু টেলিভিশনে লেখালেখিতে আমরা কিন্তু এটা সমালোচনা করেছি। আন্তর্জাতিক সম্প্রদায় যে বাংলাদেশকে যেভাবে চাপ দিয়েছে, মিয়ানমারের উপর সেই পরিমাণ চাপ তারা প্রডিউস করতে পারে নাই, সেজন্য সমালোচনা করেছি। জি। এবং আন্তর্জাতিক সম্প্রদায় কিন্তু আবার বসে নাই। আপনি জানেন যে অলরেডি ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে কিন্তু মিয়ানমারের ট্রায়াল হচ্ছে, এবং ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে কিন্তু ডেপুটেশনের অপরাধে একটা ইনভেস্টিগেশনের অর্ডার হয়েছে। আপনি এটাও জানেন ল্যাটিন আমেরিকার হিউম্যান রাইটস অর্গানাইজেশনগুলো আর্জেন্টিনার কোর্টে 2019 সালের নভেম্বরে মামলা করেছে। সুতরাং ইন্টারন্যাশনালি কিন্তু একটা মোবিলাইজেশন আছে। আবার এটা যেমন এই জন্য আমি দর্শকের বলবো যে দর্শকের প্রশ্ন উত্তর আমি বলবো অবশ্যই আন্তর্জাতিক সম্প্রদায় তাদের যতটা প্রোঅ্যাক্টিভ রোল প্লে করার কথা ছিল সেটা তারা করে নাই। এটা যেমন আমি অ্যাডমিট করি, অ্যাট দ্য সেম টাইম আবার আমরা এটাও করি যে মহিবুল্লাহর হত্যাকাণ্ড নিয়ে কেন আমরা এত আলোচনা করছি, অন্যরা কেন করছে? তার কারণ হচ্ছে আমাদের মনে রাখতে হবে এই রোহিঙ্গারা যতদিন বাংলাদেশে আছে তাদের নিরাপত্তার দায়িত্ব কিন্তু বাংলাদেশের। এটা কিন্তু তারা শরণার্থী হিসেবে বলি, বাস্তুজ্যুত আমরা আশ্রয় প্রার্থী বলে যেভাবে আমরা টার্ম করি না কেন, বাংলাদেশে যতদিন আছে তাদের নিরাপত্তার দায়িত্ব মোটা দাগে বাংলাদেশের, নাম্বার 1। নাম্বার 2, মহিবুল্লাহ হচ্ছে রোহিঙ্গার নেতা। এখানে মনে রাখতে হবে, প্রত্যাবাসন আমি আগে রাউন্ডে বলেছি, আমি দর্শকের উত্তরে বলছি, মহিবুল্লাহ কিন্তু ফ্রম ডে 1 আপনি দেখবেন জাতিসংঘে যখন হিউম্যান রাইটস কমিশনে যখন কাউন্সিল ভাষণ দিয়েছিল সেখানে কিন্তু বলেছে আমরা আমাদের দেশে ফেরত যেতে চাই। এবং সম্প্রতি যখন ওয়ার্ল্ড ব্যাংকের মাধ্যমে রোহিঙ্গাদেরকে আত্মীকরণের কথা বলা হয়েছে, আপনি জানেন যে মহিবুল্লাহ কিন্তু প্রোটেস্ট করেছিল।
আমি সাথে আরেকটা নোট দিয়ে দিই, 1962 সালের পরে যখন বার্মার ক্ষমতা দখল করা হচ্ছে বার্মার মিলিটারি, যেটা তাতমাদু বলে, তারা দখল করার পর থেকে মিয়ানমারের উপরে যে ধরনের প্রসিকিউশন, যে ধরনের ডিসক্রিমিনেশন, হত্যা, ধর্ষণ, জেনোসাইড হয়েছে, মিয়ানমারে কিন্তু এই রোহিঙ্গারা কিন্তু কোনো ধরনের সাংগঠনিক ভাবে কোনো ধরনের রেজিস্ট্যান্স তারা কিন্তু তৈরি করতে পারে নাই, কোনো ডেমোক্রেটিক কোনো ফোরাম তৈরি করতে পারে নাই। এর মধ্যে আরএসও তৈরি হয়ে গিয়েছিল, আরএসও কিন্তু একটা সন্ত্রাসী সংগঠন হিসেবে পরিচিত হয়ে গেছে। পরে 2016 সালের পরে আমরা আরসাকে দেখেছি, ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের রিপোর্ট অনুযায়ী তারও একটা সন্ত্রাসী সংগঠন হিসেবে পরিচিত গ্লোবালি। তাহলে এরকম একটা কনটেক্সটে 2017 সালের পরে যখন এই মহিবুল্লাহ যখন আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটস একটা সংগঠন করে যখন একটা রোহিঙ্গাদের ভয়েস হয়ে উঠছে, এবং যেই সংগঠনের টিম কিন্তু বাংলাদেশের যে রাষ্ট্রীয় পলিসি যে তাদেরকে ফেরত পাঠানো, তার সাথে সক্রিয়ভাবে কাজ করছে, সহযোগিতা করছে, এরকম একটা জায়গায় যখন মহিবুল্লাহকে হত্যা করছে, এবং যেই সংগঠন এবং মহিবুল্লাহ সাধারণ রোহিঙ্গাদের মাঝেও একটা জনপ্রিয়তা পেয়েছে এবং আন্তর্জাতিকভাবে একটা তার স্বীকৃতি আছে বলেই ডোনাল্ড ট্রাম্পের কিন্তু প্রোটোকল নিয়ে তার সাথে দেখা করেছে, এবং তার স্বীকৃতি আছে বলে জাতিসংঘের হিউম্যান রাইটস কমিশনে মানে বক্তৃতা দেওয়ার সুযোগ কিন্তু মহিবুল্লাহ তৈরি হয়েছে। সুতরাং এরকম একটা জায়গায় যখন মহিবুল্লাহকে হত্যা করা হয়, সেটা বাংলাদেশের জায়গা থেকে আমরা একটু গুরুত্ব দিয়ে বিবেচনা করছি। আমি মনে করি এটার মধ্যে ভুল কিছু না, এবং গুরুত্ব দিয়ে বাংলাদেশ এটা নিয়েছে, এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছেও বাংলাদেশের কিন্তু এই অবস্থানটা ক্লিয়ার করা জরুরি। আর ক্যাম্পের নিরাপত্তার প্রশ্ন যখন আসছে, আমি নিয়মিতভাবে ক্যাম্পে যাতায়াত করি আমার রিসার্চের কাজে। আমি দেখেছি যে সেখানে আইন শৃঙ্খলা বাহিনী জয়েন্ট প্যাট্রোলিং নিয়মিতভাবে জয়েন্ট পেট্রোলিং হয়। আপনি হয়তো জানার কথা যে 2018 সালের আগে 17 সালে যখন আসছে ম্যাসিভ একটা যখন রোহিঙ্গা আসছে প্রায় 7.5 লক্ষের উপরে, তার আগে কিন্তু দুইটা ক্যাম্প ছিল, নয়াপাড়া যেটা মানে টেকনাফের, আর হচ্ছে কুতুপালং হচ্ছে উখিয়াতে, তার সাথে দুইটা কিন্তু মেকশিপ ক্যাম্প ছিল লেদা এবং টাল। এই চারটা ছিল মূলত ম্যানেজের জায়গা, কিন্তু এখন হচ্ছে 34টা, এবং 2018 সালের আগ পর্যন্ত সেখানে কিন্তু আপনার কোনো রাস্তাঘাট ছিল না, মানে আপনার ইলেকট্রিসিটি ছিল না, এরকম একটা অবস্থায় সেটা কিন্তু তৈরি করা হয়েছে, এবং বাংলাদেশের বিভিন্ন ফোর্সের জয়েন্ট পেট্রোলিং এর ব্যবস্থা আছে। আপনি হয়তো জানেন যে এখানে কিন্তু বাংলাদেশ সরকারের একটা বড় কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ ফোর্স সেখানে কাজ করে, মানে আপনার ক্যাম্প ইনচার্জ বলে যারা কাজ করে, বিভিন্ন ক্যাম্পের ইনচার্জ, তারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সেখানে কিন্তু পরিশ্রম করছে, আইন শৃঙ্খলা বাহিনীর পরিশ্রম করছে। সুতরাং তাদের কিন্তু সেই ক্রেডিটটা দিতে হবে। কিন্তু আমি এটা অবশ্যই বলবো যে রোহিঙ্গাদের এই যে মহিবুল্লাহ হত্যাকাণ্ড, এটা দায় দায়িত্ব বাংলাদেশকে নিতে হবে তা আমি বলছি না, কিন্তু বাংলাদেশ এই হত্যাকাণ্ডের পরে কি ভূমিকা নিচ্ছে। আপনি জানেন ইতিমধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, এবং সেখানে কিন্তু এই হত্যাকাণ্ডের পরে যে ধরনের উত্তেজনা তৈরি হওয়ার কথা ছিল, বাংলাদেশ কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু অত্যন্ত নিষ্ঠার সাথে দক্ষতার সাথে কিন্তু নিয়ন্ত্রণ করেছে। উত্তেজনা নাই, কিন্তু আতঙ্ক রয়ে গেছে, ক্যাম্পগুলোতে আতঙ্ক রয়ে গেছে। এ নিয়ে আমরা আরো কথা বলবো। প্রিয় দর্শক, সময় হলো বিরতি নেওয়ার। আপনারা দেখছেন আওয়ার ডেমোক্রেসি। আমরা কথা বলছিলাম রোহিঙ্গা ক্যাম্পে আতঙ্ক কেন। সঙ্গে থাকুন, ফিরছি এখনই। প্রিয় দর্শক, স্বাগত আরেকবার আরটিভির সরাসরি আলোচনা অনুষ্ঠান আওয়ার ডেমোক্রেসি। সঙ্গে আছি আমি রুবায়াত ফেরদৌস। আলোচনা করছিলাম রোহিঙ্গা ক্যাম্পে আতঙ্ক কেন। বিরতির আগে খানিকক্ষণ কথা আমরা বলেছি, বিরতির পরে আমরা আলোচনায় ফিরছি। ডক্টর নিলয়, আপনি যদি আলোচনা যতক্ষণ হয়েছে একটু বিস্তার করেন প্লিজ। অবশ্যই, যেহেতু আমরা খুব ক্লিয়ারলি বুঝতে পারছি যে একটা তো হচ্ছে যে ক্যাম্পের নিরাপত্তার বিষয়, এবং আরেকটা বিষয় হচ্ছে যে রোহিঙ্গাদের তাদের নিজের দেশ মায়ানমারে ফিরে যাওয়ার বিষয়। এই দুটো বিষয় নিয়ে কিন্তু আমরা কথা বলছিলাম আমার মনে হয়, এবং খুবই খুবই ইন্টারেস্টিং আলোচনা হচ্ছে। এবং একটা বিষয় একটু আমাদের যেটা মাথায় রাখা উচিত সেটা হচ্ছে যে আমরা এই সকল আলোচনায় যেন কখনোই একটি জাতিকে, যদি আমি রোহিঙ্গাদের কথা চিন্তা করি, তাকে কোনো ধরনের লেভেলিং না করে ফেলি আর কি। এটা আমার কাছে মনে হয় যে খুব গুরুত্বপূর্ণ। যে আমরা অনেক সময় দেখি, এবং এখানে মিডিয়া বলি বা আমাদের আলোচকদের অনেক ভূমিকা রয়েছে, যে আমরা একটি প্রকৃতি দিয়ে সাধারণত বা এক ধরনের বলে মনে করে ফেলি যে এই জাতিগোষ্ঠী কি এরকম কিনা আর কি। কিন্তু এটা একটু বুঝতে হবে যে এই রোহিঙ্গা জনগোষ্ঠী 1962-তে মায়ানমারে সামরিক শাসনের পরে এবং 1982-তে তাদের যে আইন কাঠামোতে যে পরিবর্তন, তারপর থেকে আজ পর্যন্ত যে ধরনের সমস্যা সংকুল অবস্থা বা উপায়
তারা ফেস করে এসছে, সেটার পরবর্তীতে আজকে যখন আমরা এই বিপুল সংখ্যক রোহিঙ্গাদেরকে বাস্তুচ্যুত হয়ে আমাদের দেশে আমরা দেখি, তো আমাদের মানে ওই কনটেক্সটটা মাথায় রেখে আমাদের একটু চিন্তা করা উচিত যখন আমরা রোহিঙ্গাদের বিষয় নিয়ে কথা বলি, আমরা কক্সবাজারের আজকে রোহিঙ্গা ক্যাম্প নিয়ে কথা বলি সেই বিষয়টা এবং প্রত্যাবাসনের জায়গাটা নিয়ে কথা বলি সেই জায়গাটা। দ্বিতীয় বিষয়টা যেটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয় সেটা আমার শ্রদ্ধেয় সহ আলোচক রহমান নাসিরউদ্দিন স্যার বলছিলেন যে রোহিঙ্গাদের নেতৃত্ব বিশেষ করে 82-র পর থেকে আজ পর্যন্ত এই ধরনের যেই সমস্যার মধ্যে দিয়ে তারা মিয়ানমারের ভিতরে এবং বাইরে তারা এটা তারা ফেস করেছেন, এবং প্রচুর পরিমাণে রোহিঙ্গা নাগরিকরা কিন্তু দক্ষিণ পূর্ব এশিয়াতে রয়েছেন, মিডল ইস্টে রয়েছেন, ইউরোপে এবং আমেরিকার মতো জায়গায় রয়েছে। কিন্তু আজ পর্যন্ত কিন্তু আমরা ওরকম করে খুব স্ট্রং যেরকম আমরা তামিলদের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ডায়াসপোরা লিডারশিপ দেখেছি, এবং এটা বলাও হয়েছে একসময় এলপিটি কে তারা সাপোর্ট করে গিয়েছে, এবং এখনো ওই ধরনের সিম্প্যাথাসাইজার রয়েছে যারা মনে করে যে শ্রীলঙ্কান গভর্নমেন্ট তাদের সাথে কি আচরণ করেছে। কিন্তু মায়ানমারের রোহিঙ্গাদের ক্ষেত্রে কিন্তু আমরা এই ধরনের লিডারশিপ মায়ানমারের বাইরে বা ভিতরে দেখিনি। আমার নিজেরও কিছু অভিজ্ঞতা রয়েছে প্রচুর ইন্টারভিউ করার ক্যাম্প বেসড। সো নেতৃত্বের জায়গাটা নিয়ে কাঠামোগতভাবে এক ধরনের সমস্যা তারা সবসময় ফেস করে এসেছে মিয়ানমারের কাছ থেকে, যে কারণে আমরা দেখি যে নেতৃত্ব হয়। তাই একজন যখন নেতা হিসেবে তৈরি হয় বা এরকম একটা দল যখন আমরা দেখতে পাই বা একজন মানুষকে আমরা যখন দেখতে পাচ্ছি যে নেতৃত্ব দিয়ে রোহিঙ্গাদের অধিকারকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, আমি মনে করি যে মহিবুল্লাহর এই অকাল যে পরিণতি হলো, যে দুঃখজনক অবস্থাটি তৈরি হলো, এই বিষয়টাতে একটা বড় ধরনের আঘাত। তো এটি একদিন ব্যক্তি মহিবুল্লাহর বিষয়টা না, বিষয়টা হচ্ছে যে রোহিঙ্গাদের যে অধিকার তাদের নিজেদের দেশে ফিরে যে তার যে আইনগত অধিকার বা নাগরিকত্ব ফিরে পাওয়াটা, ওই জায়গাটা সবচেয়ে বড় ক্ষতির সম্মুখীন হলো। কারণ একজন নেতা যিনি লিডার ইন মেকিং বা একজন হওয়ার প্রক্রিয়ার মধ্যে ছিলেন, বেশ জনপ্রিয় হয়েছিলেন, তাকে এরকম একটি পরিস্থিতির সম্মুখীন হতে হলো, যেটা হয়তোবা রোহিঙ্গা জনগোষ্ঠীর তার কিছুটা বিরূপ প্রভাব অবশ্যই তারা এটা অনুভব করবে। জি, না এই যে 11 লক্ষ এরকম 12 লক্ষ রোহিঙ্গা যারা আছে তারা যখন দেখছে যে তাদের নেতাকে এইভাবে হত্যা করা হলো, স্বাভাবিক তাদের মধ্যে একটা আতঙ্ক এবং নিরাপত্তাহীনতা খুব প্রবল। তো কিভাবে তাদের মধ্যে এই আস্থাটা ফেরত আনা যায় যারা যখন আছে আমাদের সঙ্গে, এবং এটা দেখভালের দায়িত্ব এখন আমাদের আসলে? আমাদের সাথে সাথে অবশ্যই আমাদের দায়িত্ব রয়েছে, আমি আপনার সাথে পরিপূর্ণভাবে একমত, কিন্তু আমি একসাথে মনে করি যে এটা মানে আরো অনেক অংশীজন এখানে রয়েছে। সত্যিকার অর্থে যে মায়ানমারের নাগরিকদের মধ্যে বিশ্বাস এবং আস্থার যে অভাব রয়েছে, তার প্রথম জায়গাটা হচ্ছে যে বহু বছর ধরে, অ্যাটলিস্ট 82 থেকে আজ পর্যন্ত 30 বছরের অধিককাল ধরে রাষ্ট্রের যে নিষ্পেষণ তার মধ্যে দিয়ে যাওয়ার ফলে, সুতরাং তাদেরকে বিশ্বাস করানো যে তারা একটা জায়গায় যে শান্তিতে একদম নির্বিঘ্নে থাকতে পারবে, এই বোধ করি এই মানসিকতা রোহিঙ্গাদের মধ্যে হয়নি। এবং ওই যেটা বলছিলাম যে আমার যে ক্ষুদ্র অভিজ্ঞতা তাদের সাথে কথা বলার, তাতে বারবার মনে হয়েছে তারা সবসময় এই আতঙ্কেই থাকে, আজকে বোধহয় এখানে, কালকে ওখানে, কবে আবার মায়ানমারে চলে যাব, কবে আবার ওখানকার সশস্ত্র বাহিনীর তাড়া খেয়ে তাদেরকে আবার বাংলাদেশে চলে আসতে হবে, বা নৌকায় করে তারা হয়তো বা দক্ষিণ পূর্ব এশিয়ার দিকে চলে যাবে। সো কেউ যে আমরা যেরকম সাধারণ মানুষ চিন্তা করি একটা জায়গায় যেভাবে বড় হওয়ার, আমার ধারণা রোহিঙ্গাদের সাইকোলজিতে এই জিনিসটা অনেকখানি ব্যাহত হয়েছে বহু বছর ধরে। তো এটা আমাদের যেরকম করে দায়িত্ব তাদেরকে আমাদের এখানে নিরাপদে রাখার, একই সাথে যে আন্তর্জাতিক বিভিন্ন সংগঠন এখানে কাজ করছে সকলে মিলেই কিন্তু এই নিরাপত্তার জায়গাটা দিতে হবে। নিরাপত্তা দীর্ঘ সময় ধরে একটা ট্রমার মধ্যেই তারা আসলে বেড়ে উঠছে, তাদের সামাজিকীকরণও সেইভাবে তৈরি হয়েছে। আপনি সঙ্গেই থাকুন, একজন দর্শক ফোন দিয়েছেন, তার ফোনটি নিয়ে আমরা আলোচনায় ফিরবো। প্রিয় দর্শক, কে বলছেন এবং কোত্থেকে বলছেন? হ্যালো হ্যালো, কুড বি লাউডার? একটু জোরে বলা যাবে, আমি শুনতে পাচ্ছি না। হ্যাঁ জি স্যার, আসসালামু আলাইকুম। আমার এখানে একটু জোরে। আমার প্রশ্ন হলো স্যার, হ্যাঁ, এই রোহিঙ্গারা বিভিন্ন ধরনের অস্ত্র নিয়ে বিভিন্ন ধরনের ওপেন ঘোরাফেরা করে, আমরা টিভি পেপার পত্রিকায় দেখি, হ্যাঁ, এইগুলো আমাদের দেশের জন্য কতটুকু মানে ভয়ঙ্কর এবং কতটুকু ঝুঁকিপূর্ণ ফেলে আমাদের দেশকে, এটা আর কি। জি জি, অনেক অনেক ধন্যবাদ। কর্নেল শরীফ, আপনি যদি জবাব দেন। ধন্যবাদ। প্রথমত যে কথাটা বলছিলাম যে কোনো মৃত্যুই অনাকাঙ্ক্ষিত, আর সেটা যদি কোনো নেতার হয় সেটা তো খুব কষ্টদায়ক। তো আজকে প্রথমেই আমার দর্শকের উত্তরটা দিয়ে নিই যে আমাদের ভূখণ্ডে যদি কোনো প্রকারের দুর্ঘটনা দেখি, অস্ত্রসহ লোক ঘোরাফেরা করে, মাদকসহ লোক ঘোরাফেরা করে, এটা আমাদের জন্য একটা বিব্রতকর, আমাদের জন্য কষ্টদায়ক। তো সেই দৃষ্টিকোণ থেকে আমরা রোহিঙ্গাদের কাছ থেকে অনেক আদরে আশ্রয়ে আপ্যায়নে তারা এখানে থাকার পরও আমাদের বারবার বিব্রত করছে এবং বহির্বিশ্বের সামনে আমরা চাপের সম্মুখীন হচ্ছি
জাতিসংঘ সদর দপ্তর সহ সমগ্র পররাষ্ট্র শক্তির কাছে আমার তীব্র অনুরোধ যে আপনারা আজকে যে মহিবুল্লাহ মারা গিয়েছে সে কারণে বাংলাদেশের উপরে যে জিজ্ঞাসাবাদ করছে, অথচ ওই আমার এক দর্শক প্রথমেই যে কথাটা বলেছিলেন যে যে অত্যাচারের জন্য লোক ওখান থেকে বিতরিত হয়ে আরেকটা দেশে চলে আসছে, আগুনে পড়ে মরেছে, কেটে কেটে টুকরো করা হয়েছে, তখন যদি এই মিয়ানমারের প্রতি এই প্রেশারটা ক্রিয়েট করতেন তাহলে মনে হয় এই সুষ্ঠু সমাধানটা অনেক আগেই হয়ে যেত। আমাদের আরেকটা জিনিস জানতে হবে এই মিয়ানমারের এই রোহিঙ্গাদের ইতিহাস। সংক্ষেপেই বলি যে 1660 সালে সড়কপথে কক্সবাজার হয়ে এই রোহিঙ্গাতে এই এলাকায় আশ্রয় নিয়েছিলেন ভাই আওরঙ্গজেবের সাথে ক্ষমতার দ্বন্দ্বে লিপ্ত হয়ে মুঘল যুবরাজ শাহ সুজা। তাকে কিন্তু সপরিবারে হত্যা করেছিলেন দিদেন রোসাং রাজা চন্দ্র সুধর্মা। বিশ্বাসঘাতকতা। তা আমি যেটা বলতে চাচ্ছি যে একটা জাতির পূর্ব থেকে যদি তারা বন্ডেড না হয়, বিশ্বাসঘাতক যদি হয়, 1948 সালে জাতিকে কিভাবে বিশ্বাসঘাতক এইভাবে কি আমি জাতি হিসেবে বলছি না, ঘটনাটাকে আমরা হয়তো নিন্দা আমি করতে পারি, আমি ঘটনার কথা পুরো বলছি। জাতিকে জি আমি কালিমালিপ্ত করা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, আমি জাতি হিসেবে বলছি না, জি। বাট উনি তো তখন ওখানে রাজা ছিলেন, উনি তখন ওখানে মেন দায়িত্বে ছিলেন। আজকে রোহিঙ্গাদের দায়িত্বে যেমন আমাদের মহিবুল্লাহ আছে, ওইখানে তখন এই রাজা চন্দ্র সুধর্মা উনি কিন্তু তখন রাজা ছিলেন, ওখানে দায়িত্বে ছিলেন। তো একজন কর্তৃত্ব নেতৃত্ব বা দায়িত্বে বা থাকা অবস্থায় উনি যদি নিজে একজনকে সপরিবারে মেরে ফেলে দেন, এটা অ্যাকচুয়ালি পজিটিভ না। আমি আবারও আমার ভাষা সংশোধন করছি, আমি জাতি হিসেবে ওখানে মেনশন করি নাই, আমি বলছি ওরা যে ওখানে তাদের কালচারটা দেন 1948 সালে মুসলিম অধ্যুষিত আরাকান ব্রিটিশদের কাছ থেকে যখন স্বাধীন হয়, 1954 সালে বার্মা প্রধানমন্ত্রী উনু রোহিঙ্গাদের স্বদেশী হিসাবে ঘোষণা করেন। দেন 1957 সালে আরাকানদের 7টি আসনে মুসলিমরা বিজয়ী হয়। 1962 সালে সামরিক অভ্যুত্থান রোহিঙ্গাদের বহিরাগত আখ্যায়িত করেন। সো দিস ইজ এ গেম। কখনো কোনো রাজা, আমি এই ঘটনাটা কেন বলছি, কখনো কোনো রাজা এসে তাকে স্বীকৃতি দিচ্ছে, যেমন প্রধানমন্ত্রী উনু তাদের স্বীকৃতি দিয়েছিলেন, আবার মিলিটারি শাসক উনি এসে কি বললেন যে না তারা দেশের না। আবার আমার মুখ্য আলোচক যে আমাদের বন্ধু সুন্দরকে যেটা বলেছেন যে 1982 সালে যে আবার নাগরিকত্ব আইন প্রণয়ন করে বলেছে কি যারা এই দেশের রাষ্ট্রভাষা জানবে না তারা এই দেশের নাগরিক না, আই মিন ইনডাইরেক্টলি তারা রোহিঙ্গাদের মিন করছে। তা পরবর্তীতে কি বলল, অবাধ বিচারণ, রাজনৈতিক অধিকার হরণ করা হলো। ব্রিটিশ শাসনে 1930 সালে 2 দফা এবং 1942 সালে নৃশংস হত্যাযজ্ঞের মাধ্যমে 1 লক্ষ রোহিঙ্গা তখন মৃত্যু হয়, 5 লক্ষ ওখান থেকে বিতাড়িত করে। 1948 থেকে যে কর্নেল আমরা বুঝতে পেরেছি, একটা তো বলা হয়েছিল যে পৃথিবীতে সবচাইতে নির্যাতিত নিষ্পেষিত সবচেয়ে বেশি পারসিকিউশনের শিকার হয়েছে এই রোহিঙ্গা জাতি, এবং এদের কোনো সমাধানও আমরা পাচ্ছি না। আসলে তারা কি হবে, এই যে দেশহীন মানুষ যারা বলছে ঘুরে বেড়াচ্ছে, যে কীভাবে স্থায়ী সমাধান হবে সেই জায়গায় আমাদের যেতে হবে। আসলে চীনের ভূমিকা আছে এখানে, ভারতের ভূমিকা আছে, যারা যারা বড় শক্তি আছে ভিটো পাওয়ার তাদের নিশ্চয়ই ভূমিকা আছে। এটার সঙ্গে ইন্টারন্যাশনাল পলিটিক্স, জিও পলিটিক্স এক্স্যাক্টলি এস জড়িত। তা ইন্টারন্যাশনাল পলিটিক্স, জিও পলিটিক্স, যেমন আমাদের প্রতিবেশী রাষ্ট্রগুলো তাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই ঘটনার সাথে ইনভলভ হয়ে যেটা সত্যি সে কথা বলতে হবে, যারা বঞ্চিত তাদের পক্ষে কথা বলতে হবে। আজকে রোহিঙ্গারা আমাদের শেল্টারের দায়িত্বে বাংলাদেশের যে দায়িত্ব দেওয়া হয়েছে, আমরা আমাদের যে পুলিশ ভাইয়েরা আছেন তারা নিজস্ব সময় ত্যাগ করে রাতের অন্ধকারে ওখানে জাগ্রত থেকে তাদের নিরাপত্তা নিশ্চিত করছেন, কিন্তু আমরা বাঙালি হিসেবে তাদের এটা কথা দেওয়ার কথা ছিল না। সেই দৃষ্টিকোণ থেকে সমগ্র বিশ্ববাসী আমাদের সাধুবাদ জানাবে। তা একটা দুর্ঘটনার জন্য আমরা যে কোশ্চেনের সম্মুখীন হচ্ছি, আর হাজারো দুর্ঘটনার জন্য আজকে বিশ্ববাসী যদি এই মিয়ানমারের উপর চাপ সৃষ্টি করে, প্রতিবেশী দেশগুলোর উপর সৃষ্টি করে যে কেন তারা বারবার বঞ্চিত হচ্ছে, বারবার কটাক্ষ দৃষ্টি তাদের প্রতি দেওয়া হচ্ছে, এই কটাক্ষ দৃষ্টি না দিয়ে যদি তাদের প্রতি মানবিক দৃষ্টি দেওয়া হতো। এই যে আমার মুখ্য আলোচক ভাই যিনি ওখানে গিয়েছেন, ওখানে গিয়ে নিজে দেখেছেন। আমি রোহিঙ্গা ক্যাম্প থেকে এই যে বিভিন্ন সন্ত্রাসী বাহিনীর কথা বলছি, কোনো দেশের কোনো শিক্ষিত দল বা বাহিনী যদি না থাকে সেটাকে সন্ত্রাসী বাহিনী বলা হয়। মহিবুল্লাহ এখানে বাংলাদেশের কিন্তু বা রোহিঙ্গাদের কোনো নির্দিষ্ট বাহিনীর
বাংলাদেশ সরকার বা ইন্টারন্যাশনাল স্বীকৃত কোনো কমান্ডার না, বাট সে রোহিঙ্গাদের কথা বলে। তা কোনো বাদবাকি অন্য তার একটা সংস্থা আছে রোহিঙ্গা সোসাইটি ফর রোহিঙ্গা সোসাইটি আছে এন্ড হিউম্যান রাইটস, And Human এটা Rights। তিনি চেয়ারম্যান সেটা ছিলেন, উনি চেয়ারম্যান এবং ছিলেন। চেয়ারম্যান থাকা অবস্থায় তিনি মারা গেলেন। অনেক ধন্যবাদ। আমরা যাব শেষ পর্যায়ে, আর 2 থেকে 3 মিনিট কথা বলবো। রহমান নাসির যদি একটু বলেন যে কিভাবে একটা স্থায়ী সমাধানের দিকে যাওয়া সম্ভব, কিংবা আদৌ সম্ভব কিনা আসলে। ধন্যবাদ রুবায়েত। আসলে মানে রোহিঙ্গাদের হিস্ট্রি যেভাবে প্রেজেন্ট হয়েছে, আমি এটা নিয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম, কারণ রোহিঙ্গাদের ইতিহাস আসলে মানে কমপ্লিটলি ডিফারেন্ট। তো আপনি প্রশ্ন করেছেন সলিউশনের দিকে, আমি জাস্ট হিস্ট্রিটা 2-1 মিনিটের মধ্যে বলি। এই যে আরাকান, আজকে আমরা যে রাখাইন বলছি, আরাকানের যে 1000 বছরের ইতিহাসে, 1000 বছরের ইতিহাসে মোর দেন 1000, আপনার বার্মিসরা বার্মা শাসন করেছে মাত্র 64 বছর। 1406 সাল থেকে 1430, এই হচ্ছে 24 বছর। তারপর হচ্ছে বোদাপায়া যখন দখল করে, যেটা 1784 সাল থেকে 1824 যখন ব্রিটিশরা আরাকান দখল করে, সুতরাং এখানে হচ্ছে 40 বছর, আগে হচ্ছে 64 বছর। সুতরাং এই যে পুরো 1000 বছরের ইতিহাসে এই আরাকান একটি স্বাধীন রাজ্য ছিল, এবং রোহিঙ্গারা এবং রোহিঙ্গাদের পূর্বপুরুষরা সেখানে কিন্তু এখানে বসবাস করছিল, এবং অনেক অথেন্টিক সোর্স এটা আছে। আরেকটা পয়েন্ট এখানে আমি একটু বলা দরকার, আমার মনে হয় দর্শকের কাছে ভুল বার্তা যেতে পারে, যে 1982-তে যে মানে মিয়ানমার যে সিটিজেনশিপ ল করেছে, সেখানে রোহিঙ্গাদেরকে যেই পয়েন্টে এক্সক্লুড করা হয়েছে, তার মধ্যে একটা ডমিনেন্ট পয়েন্ট ছিল যারা ব্রিটিশ অকুপাই করার আগে যাদের পূর্বপুরুষ সেখানে বাস করত। এবং মিয়ানমারের স্টেট ন্যারেটিভস হচ্ছে ব্রিটিশরা সেখানে যাওয়ার পরে রোহিঙ্গাদেরকে চিটাগাং থেকে বা তখনকার বেঙ্গল থেকে মাইগ্রেন্টস ওয়ার্কার হিসেবে নিয়ে যাওয়া হয়েছে। সুতরাং তাদের পূর্বপুরুষ 1824 এর আগে সেখানে বাস করতো না, এটা হচ্ছে তাদের ন্যারেটিভস। কিন্তু ইতিহাসের সাক্ষ্য আছে, ফ্রান্সিস বুকাননের কথা জানেন, এরকম অনেক রেকর্ড এখানে আছে যে রোহিঙ্গারা এখানে বাস করছে। যে আমাদের খুব বেশি সময় নাই যে ইতিহাসের আলোচনা নিশ্চয়ই আমরা করব। ডক্টর নিলয় যদি বলেন লাস্ট 1 মিনিট। জি ডক্টর নিলয়। থ্যাংক ইউ স্যার। স্যারের ইতিহাসের ইয়েটা খুবই ভালো লাগছিল আর কি, কিন্তু সমাধানের জায়গাটা তো আমাদের আসতে হবে। এবং এই জায়গাটায় মানে আমার কাছে বিগত 10 বছরের আন্তর্জাতিক বিভিন্ন রিফিউজি ম্যানেজমেন্ট যে পরিকল্পনাগুলো দেখছিলাম, মানে আমাদের দক্ষিণ এশিয়ার বাইরে, বিশেষ করে আমি যদি বলি যে সিরিয়া, ইরাক, এই সকল জায়গাগুলো থেকে যে ধরনের রিফিউজি তৈরি হয়েছে, এবং আফ্রিকা থেকেও যে রিফিউজি তৈরি হয়েছে, একটা আমার কাছে খুব আশাজনক একটা জায়গা মনে হচ্ছে না। কেন আশাজনক এটা মনে হচ্ছে না সেটা বলছি এই কারণে, কারণ আমরা জানি যে রিফিউজি কনভেনশন অনুসারে প্রথম যে সলিউশনের উপায় সেটি হচ্ছে প্রত্যাবাসনের জন্য হোল হার্টেডলি ট্রাই করা, ইন্টারন্যাশনাল সকল অ্যাক্টররা মিলে। কিন্তু আনফর্চুনেটলি বিগত 10 বছর বা তার কিছু অধিক কালের প্র্যাকটিস বলছে সকলে মিলে প্রচেষ্টা করা হচ্ছে যে রেফিউজিরা যে জায়গায় থাকছে টেম্পোরারি ভাবে, সেই হোস্ট কান্ট্রিতে রেফিউজিদেরকে রেখে দেওয়ার একটা প্রচেষ্টা চলছে। এটা একটা আন্তর্জাতিক প্রচেষ্টা চলছে। আমি বলবো যে আমাদেরও যে তাই হবে আমি জানি না, কিন্তু আমরা কিছুটা উদাহরণ পেয়েছি বিভিন্ন সময়ে। এই রিসেন্ট একদম অতি সম্প্রতি সময় দেখছি যে অনেকে আমাদেরকে বলছে যে এখানে রেখে দিয়ে আত্মীকরণ করা যায় কিনা, এই বিষয়গুলো করার চেষ্টা করা। একটা বিষয় ডেফিনেটলি বাংলাদেশ হোস্ট কান্ট্রি হিসেবে আমাদের এখনো পর্যন্ত এবং ভবিষ্যতেও প্রথম চেষ্টাটা করা হচ্ছে যে রোহিঙ্গাদেরকে তাদের অধিকার ফিরিয়ে দিয়ে মায়ানমারে তাদের জন্মভূমিতে ফেরত নিয়ে যাওয়ার চেষ্টা করা। এবং একটা বিষয় যেটা সত্যি, সেটা হচ্ছে যে এদেরকে কিছুটা এম্পাওয়ার করা প্রয়োজন। নেতৃত্বের জায়গা থেকে, তাদের শিক্ষার জায়গা থেকে তারা মায়ানমারের ল্যাঙ্গুয়েজই শিখবে, এবং তারা পরবর্তীতে মায়ানমারে যে যাতে মাথা উঁচু করে বাঁচতে পারে সেই জায়গায় আন্তর্জাতিক সম্প্রদায় যাতে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাদের দুজনকেই। থ্যাংক ইউ প্রফেসর, থ্যাংক ইউ কর্নেল, আসবার জন্য, কথা বলবার জন্য। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টিকা নিন, এবং আমি যেভাবে মাস্ক ব্যবহার করি সবাই সেভাবে মাস্ক ব্যবহার করুন। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.